হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু জ্ঞানগৃহম ইউটিউব চ্যানেল। আজ আমাদের ডেসক্রিপটিভ ম্যাথসের প্রথম ক্লাস। এটা আইসিডিএস মেইন এবং মিসলেনিয়াস মেইনসের জন্য ভীষণ ইউজফুল হবে। তোমরা জানো আজকে আমাদের শিডিউল অনুযায়ী ম্যাথসের লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ইউটিউব এখনও আমাদের লাইভ স্ট্রিমিংয়ের অপশানটা এনেবল করেনি। সেজন্য আমরা বাধ্য হয়েই রেকর্ডেড ভিডিওতে ক্লাসটা প্রোভাইড করছি। যদি এটা ঠিক হয়ে যায় আমরা লাইভ ক্লাসে শিফট করে যাব। আমরা ডেসক্রিপটিভ ম্যাথসের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ এগোবো। টপিক 1, টপিক 2 এরকম করে করে অ্যারিথমেটিকের যতগুলো টপিক হয় সবকটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চ্যাপ্টারটার কনসেপশনটা ক্লিয়ার করে নেব এবং তারপরে প্র্যাকটিস করব বিভিন্ন এক্সামসে আসা কোয়েশ্চেন্স নিয়ে। তাহলেই আমাদের কম্প্রিহেন্সিভ একটা প্রিপারেশন হয়ে যাবে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নাম্বারস, অর্থাৎ চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম। এখানে বিভিন্ন আঙ্গিক থেকে আলোচনাটা চালানো যায়, কিন্তু যে জায়গা থেকে কোয়েশ্চেন্স বেশি আসছে আমি আগে সেই জিনিসটার কনসেপশনে আসছি। আমি যদি বলি তোমার কাছে 7টা পেন ছিল, একটা প্যাকেটে তুমি 3টে করে পেন রাখতে পারবে, তাহলে তুমি কটা প্যাকেট বানাতে পারবে? তুমি বলবে এই 3টে নিয়ে একটা প্যাকেট হয়ে গেল, এই 3টে নিয়ে আর একটা প্যাকেট হয়ে গেল, কিন্তু এইটাকে আমি কোনো প্যাকেটেই ঢোকাতে পারলাম না। তাহলে আমার উত্তর হলো এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, টোটাল 2টো প্যাকেট। আমরা যদি ছোটোবেলার দিকে একবার ফিরে তাকাই আমাদের মনে পড়ে যাবে এটা ক্লাস 2-3তে প্রথম যখন আমরা ভাগ অঙ্ক শিখি তখন এই ব্যাপারটা করতে বলা হতো। তার মানে সিম্পলি এটা একটা ভাগ অঙ্ক, অর্থাৎ 7টি পেন ছিল, 3টি করে নিয়ে কবার আমি প্যাকেট করতে পারবো। আমরা জানি 3 দুগুণে 6, একটা পড়ে থাকবে। তার মানে এই যে একটা এক্সেস রইল এটা কোনোভাবেই প্যাকেটে উঠবে না, তাই এটাকে বলা হয় অবশিষ্ট বা রিমাইন্ডার। তাহলে এই একটা যদি না থাকতো, অর্থাৎ এই একটাকে যদি আমি সরিয়ে নিতাম, এটাকে যদি কেটে দিতাম, তাহলে আমরা বলতে পারতাম অনায়াসেই সুন্দরভাবে প্যাকেট হয়ে গেছে 2টো প্যাকেট। তার মানে এই অবশিষ্টটাকে যদি আমি সরিয়ে নিই তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটা এইটাকে দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। ইংলিশে ডিভাইজার। যাকে ভাগ করা হয় অর্থাৎ যেটা বড় তাকে বলা হয় ভাজ্য, ইংলিশে ডিভিডেন্ড। ভাগ করে যেটা আমি রেজাল্ট পাই সেটাকে বলে ভাগফল। এবং ভাগ অঙ্কটা করে ফেলার পরে যদি কিছু থেকে থাকে এক্সট্রা সেটাকে বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ। তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম যে রিমাইন্ডারটাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে গোটা ভাগটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। এখান থেকেই আমরা একটা ফর্মুলা ডেরাইভ করতে পারি যেটা আমরা ছেলেবেলা থেকে মুখস্থ করি দুলে দুলে। তোমাকে যদি এখন অঙ্কটা একটু অন্য রকমভাবে জিজ্ঞেস করে, কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে 2 ভাগফল পাওয়া গেছে এবং 1 ভাগশেষ পাওয়া গেছে, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ তোমার কাছে ভাজ্যটা জানতে চাইলেও ঘুরিয়ে তুমি বলবে 3টে করে প্যাকেট তো হয়ে গেছে 2টো, তার মানে এখানে অলরেডি প্যাকেটেড হয়ে গেছে 3 গুণ 2 অর্থাৎ 6টা পেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস একটা পড়ে রয়েছে, তার মানে এটা ছিল, এটাও আমাকে দেওয়া হয়েছিল, তার মানে টোটাল আমাকে দেওয়া হয়েছিল এই 6 আর 1 7টা। তাহলে আমার প্রশ্নের উত্তর হচ্ছে 7। অর্থাৎ আমার কাছে যদি জানতে চায় ভাজ্য কি, আমি লিখতে পারি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
বা রিমাইন্ডার। এটাই আমরা ফর্মুলা হিসেবে আগে দেখেছি। তাহলে আমার কাছে ভাজ্য জানতে চাইলে আমি বলতে পারবো ভাজককে ভাগফল দিয়ে গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলেই আমি ভাজ্য পাবো। এবারে এটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। চলো, আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 6 ডিজিটস হুইচ ইজ ডিভিজিবল বাই 120? অর্থাৎ 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 120 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এখানে একটা কথা বলে রাখা দরকার, প্রশ্নপত্রে কিন্তু প্রশ্নটা ইংরাজি ভাষাতেই থাকবে, কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা থাকবে। আমরা বাংলাতেও পুরো উত্তরটা লিখতে পারি, ইংরাজিতেও পারি। আমরা অঙ্কটা শুরু করব এইভাবে। আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, অর্থাৎ 9999999। এটা 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ এর থেকে বড় 6 অঙ্কের কোনো সংখ্যা নেই। কিন্তু আমাদের প্রশ্নের ক্রাইটেরিয়াটা হচ্ছে শুধু সবচেয়ে বড় সংখ্যাটা জানতে চায়নি, জানতে চেয়েছে কোন সবচেয়ে বড় সংখ্যা 120 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যে সংখ্যাটা আমার উত্তর বেরোবে সেটাকে অবশ্যই 120-র গুণিতক হতে হবে। তার মানে এর থেকে বড় তো হবে না, এর থেকে ছোট হবে সংখ্যাটা, এবং সেটা 120 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তাই এবারে আমরা দ্বিতীয় লাইনে লিখব, কিন্তু নির্ণেয় সংখ্যাটি, অর্থাৎ যেটা বেরোবে সংখ্যাটিকে 120-র গুণিতক হতে হবে। তাহলে আমরা এখন কি করব? এই যে বৃহত্তম সংখ্যাটা আমরা পেলাম, এটাকে 120 দিয়ে ভাগ করে দেখব কত অবশিষ্ট থাকছে। যত অবশিষ্ট থাকবে তার মানে ওই অবশিষ্ট সংখ্যাটাকে যদি আমি সরিয়ে নিতাম তাহলেই সে পুরোপুরি ভাগ চলে যেত। অর্থাৎ আমাকে এখন ভাগ অঙ্কটা পারফর্ম করতে হবে। তাহলে আমি এখন 120 দিয়ে এই বড় সংখ্যাটাকে ভাগ করব। প্রথমে 3 ঘর নিই, 120 আছে যেহেতু। 8 12 96, অর্থাৎ 960। এখান থেকে 39 নামবে, এবারে এই 9টা নামলো। 120 গুণ 3 360 হয়, তাহলে 360। এখান থেকেও 39 নামলো, এবারে এই 9টা নামবে। আবার 3 বার যাবে, 360, আবার 9, এখানে 3, এবারে লাস্ট 9টা নামবে। আবার 3, 360, অর্থাৎ ফাইনালি 39 হচ্ছে আমার অবশিষ্ট সংখ্যা। তোমরা পরের পৃষ্ঠায় চলে যাবে, আমি এখানে এর পাশেই বাকিটা লিখছি। সুতরাং অবশিষ্ট (39) বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ প্রাপ্ত সংখ্যা 120 দ্বারা বিভাজ্য বৃহত্তম 6 অঙ্কের সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় সংখ্যা, অর্থাৎ যেটা বের করতে দিয়েছে সেই সংখ্যাটি হবে 99999 বিয়োগ 39, অর্থাৎ 999960। এটাই আমার উত্তর। আরও ভালো হয় তোমরা যদি উত্তর বলে ফাইনাল রেজাল্টটা লিখে দাও, অর্থাৎ উত্তর বলে লিখবে 6 অঙ্কের বৃহত্তম 120 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 999960।
আমাদের নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর। আ নাম্বার কনসিস্ট অফ 3 digits has 0 in the middle digit. The sum of the 3 digit is 8. When the number is reversed, it is 198 more than the original number. Find the number. অর্থাৎ একটি 3 অঙ্কের সংখ্যা যার মাঝের সংখ্যাটা 0 এবং সবকটা অঙ্কের যোগফল 8। যখন নাম্বারটিকে ঘুরিয়ে দেওয়া হয় অর্থাৎ উল্টে দেওয়া হয়, এই সংখ্যাটা আসল সংখ্যার থেকে 198 বেশি হয়। সংখ্যাটি কত? এই অঙ্কটায় ঢোকার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। আমরা যখন গুনতাম ছোটোবেলায় আমাদের শেখানো হতো 1 10 1 11, 1 10 2 12। অর্থাৎ আমাকে যখন 11 টাকা আনতে বলা হয়, আমাকে আগে একটা 10 টাকা নিতে হয়, অর্থাৎ 1 1 করে 10 পর্যন্ত যেতে হয়, তারপরে আবার একটা 1 টাকার কয়েন নিতে হয়, তাই তো? আমি কিন্তু যখন পাশাপাশি লিখি 11 টাকা, অনেকে ভাবে সংখ্যা দুটোকে পাশাপাশি লিখলেই বুঝি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয়ে যায়। একদমই নয়। তোমায় যদি বলা হয় কোনো একটা 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক 2 এবং দশকের ঘরের অঙ্ক 3, তাহলে তুমি সংখ্যাটি কত বলো? তুমি বলবে এককের ঘরে 2 বসিয়ে দিলাম, দশকের ঘরে 3 বসিয়ে দিলাম, তাহলে এই সংখ্যাটা 32। বাহ, খুব ভালো কথা। এবারে তোমায় বলল যে এককের ঘরে এক্স এবং দশকের ঘরে যদি ওয়াই থাকে, তাহলে সংখ্যাটি কত? তুমিও আরও আনন্দ পেয়ে বলে দিলে ওয়াই এক্স। না, এটা ভুল। কেন? কারণ বীজগণিতের ভাষায় ওয়াই এক্স মানে হচ্ছে ওয়াই ইন্টু এক্স। তার মানেটা দাঁড়ালো ওয়াইকে এক্স দিয়ে গুণ করে যে গুণফলটা পাওয়া যায় সেটা রিপ্রেজেন্টেড হয় ওয়াই এক্স দিয়ে। তাহলে এক্ষেত্রে কি আমরা তাই করতাম যে 3কে 2 দিয়ে গুণ করে দিলে আসল সংখ্যাটা পেতাম? কেন? কারণ দশকের ঘরে 3, এককের ঘরে 2, তাহলে ওয়াই ইন্টু এক্স করলে তো 6 হয়ে যাওয়ার কথা। আমার সংখ্যাটা কি 6? না, আমার সংখ্যাটা 32। তাহলে আমাকে এবারে বুঝতে হবে এই 32টা আসছে কোথা থেকে। দশক অর্থাৎ 10, একক অর্থাৎ 1, তার মানেটা হচ্ছে সংখ্যাটাতে বলছে 3 দশক, মানে 3টে 10 আছে, 3 গুণ 10। তারপরে 2টো 1 আছে, প্লাস 2 ইন্টু 1। তাহলে আমরা এখান থেকে পাই 3 10 3 30 প্লাস 2 32। কথা বোঝা গেল? তার মানে আমাকে এর স্থানীয় মানের উপরে ভিত্তি করে সংখ্যাটাকে আসলে রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে। তাহলে এই ক্ষেত্রেও অঙ্কটাকে আমাকে কিভাবে লিখতে হবে, আসল সংখ্যাটা আমি কি করে পাবো? নাম্বারটা যদি n হয়, ওয়াইটা 10 আছে কারণ ওয়াই দশকের ঘরে, তার মানে ওয়াই ইন্টু 10, প্লাস এক্সটা 1 আছে অর্থাৎ এক্স ইন্টু 1। তাহলে ফাইনালি আমার উত্তরটা দাঁড়াবে 10y প্লাস এক্স। এইটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা যার এককের ঘরের অঙ্ক এক্স, দশকের ঘরের অঙ্ক ওয়াই, ওয়াই এক্স নয়। এইটা আশা করি ক্লিয়ার হলো। এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের শতক, হাজার এগুলো দিলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা এইভাবেই স্থানীয় মানের উপরে ভিত্তি করে এগুলোকে রিপ্রেজেন্ট করব। এবারে আসি আসল অঙ্কে। বলছে আ নাম্বার কনসিস্ট অফ 3 digits হ্যাজ 0 ইন দ্য মিডল ডিজিট, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা একটি যার মাঝের অঙ্কটি 0। আমরা প্রথমে অঙ্কটা শুরু করব। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স
প্রশ্নানুসারে বলা আছে, প্রশ্নতেই বলা আছে সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক 0, কারণ একটা 3 অঙ্কের সংখ্যা, তার মাঝখানেরটা বলছে 0। 3 অঙ্কের সংখ্যার শুরুরটা হয় একক, মাঝেরটা হয় দশক, আর শেষেরটা হয় শতক। তার মানে আমাকে দশকের ঘরটা বলে দিয়েছে, তাই আমি লিখলাম সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক 0। কিন্তু আবার তৃতীয়টা তো বলা নেই, সেটা আমাকে ধরতে হবে, অর্থাৎ শতকের ঘরের অঙ্ক আমি ধরছি y। তার মানে আমার হিসেব মতো এককের ঘরে বসবে x, দশকের ঘরে 0, শতকের ঘরে y। এটা কিন্তু সংখ্যাটা নয়, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে সুতরাং সংখ্যাটি দাঁড়াবে যেটা, আমরা যেটা আগেই করলাম, তাকে আমি n ধরছি, সেটা সমান সমান ওয়াইটা শতক আছে, অর্থাৎ ওয়াইটা 100 আছে, ওই দিক থেকে আসবো, বাঁ দিক থেকে, তার মানে ওয়াই গুণ 100। শূন্যটা দশক আছে, অর্থাৎ 0 গুণ 10, আর এক্সটা একক আছে, অর্থাৎ এক্স গুণ 1। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত? 100y প্লাস এখানে 0কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, এটা তাহলে কোনো কাজে লাগবে না, এক্সকে 1 দিয়ে গুণ করে এক্স। তাহলে আমরা পেলাম n ইকুয়াল টু 100y প্লাস এক্স। আবার কি বলেছে? দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ 8, অর্থাৎ প্রশ্নানুসারে আবার, মানে প্রশ্নে বলা আছে সাম অফ দ্য ডিজিট, অর্থাৎ অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এক্স প্লাস 0 প্লাস ওয়াই, এটা সমান সমান 8, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 8। এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। দ্বিতীয় বলছে যে এই সংখ্যাটিকে ঘুরিয়ে দিলে, অর্থাৎ উল্টে দিলে, তার মানে কোনো 3 অঙ্কের সংখ্যাকে যদি ঘোরাই, এককের ঘরটা শতকের ঘর হয়ে যাবে, শতকের ঘরটা এককের ঘর হয়ে যাবে, কিন্তু মাঝেরটার কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যদি তোমাকে বলা হতো 321কে ঘুরিয়ে লেখো, তুমি লিখতে 123, অর্থাৎ মাঝখানেরটা অপরিবর্তিত থাকতো। তাহলে এক্ষেত্রেও ঘুরিয়ে দেওয়া সংখ্যাটা কত হবে? 0টা যেরকম ছিল সেরকমই থাকবে, এককের ঘরে এক্স ছিল, এবারে শতকের ঘরের ওয়াইটা এক্সের ঘরে চলে আসবে, আর এককের ঘরের এক্সটা শতকের ঘরে চলে যাবে। তাহলে দ্বিতীয় যে শর্তটা, এটা আমরা একটু আলোচনা করি। তাহলে যখন ঘুরিয়ে দেওয়া হবে সংখ্যাটিকে, আমি লিখতে পারি উল্টো সংখ্যাটি কি হবে? 100x প্লাস 0 ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু 1, অর্থাৎ 100x প্লাস ওয়াই। এটা উল্টানো সংখ্যাটা। প্রশ্নে বলছে উল্টো সংখ্যাটা আসল সংখ্যার থেকে 198 বেশি, অর্থাৎ এই সংখ্যাটা থেকে যদি আসল সংখ্যাটা বাদ দিই, অর্থাৎ 100y প্লাস এক্সকে বাদ দিই, আমার উত্তর আসবে 198। এটা আমার 2 নম্বর সমীকরণ। এই দুটোর উপরে ভিত্তি করে আমি অঙ্কটাকে সলভ করব। এই অবধি আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট পাতায় চলে যাই। 2 নম্বরটাকেই আমি একটু যদি সাজিয়ে লিখি, আমি পাবো এখানে 100x প্লাস ওয়াই মাইনাস 100y মাইনাস এক্স, সেটা সমান সমান 198। আমি ব্র্যাকেটটা খুলে দিলাম। তার মানে আমি যদি সিম্পলিফাই করি, এখান থেকে দেখতে পাচ্ছি 100x আছে, এখানে একটা এক্স আছে, অর্থাৎ 100 থেকে একটা এক্স গেলে 99x।
এখানে 100টা ওয়াই আছে মাইনাসে, আর প্লাস একটা ওয়াই আছে, অর্থাৎ -99 ওয়াই, সেটা সমান সমান 198। এখান থেকে আমরা 99 কমন নিতে পারি, অর্থাৎ 99 এক্স মাইনাস ওয়াই সমান সমান 198। এবারে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা কি পাই? 198 ভাগ 99, অর্থাৎ কাটাকাটি চলে যায়, তখন এটা উত্তরটা দাঁড়ায় 2 সমান সমান 2। তাহলে আমি আর একটা নতুন ইকুয়েশন পেলাম এখান থেকে, যে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 3 আর এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 8। আমরা এবারে যে কোনো পদ্ধতিতেই এই দুটো ইকুয়েশন সলভ করতে পারি। আমরা লিখব 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন সমীকরণ সমাধান করে পাই যে কোনো একটা নিয়মে আমরা সমাধান করতে পারি। আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতি করছি, অর্থাৎ যে কোনো একটা সমীকরণ থেকে এক্সের ওয়াই সম্বলিত মানকে অন্য ইকুয়েশনে পুট করে দিচ্ছি। যেরকম এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। 1 নম্বর সমীকরণটাতে আমি এক্সের জায়গায় ওয়াই প্লাস 2 বসিয়ে দেব। তাহলে আমার 1 নম্বর সমীকরণ দাঁড়াবে ওয়াই প্লাস 2 প্লাস ওয়াই, সেটা সমান সমান 8। অর্থাৎ এখান থেকে আমরা সলভ করে পাচ্ছি 2টা ওই দিকে চলে যাবে আর এখানে 2y আসবে, অর্থাৎ 2y ইকুয়াল টু 6 এবং y ইকুয়াল টু 3 এটা পাচ্ছি। আর সেটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই আমি পাই x সমান সমান 5। সুতরাং নির্ণেয় সংখ্যাটি, যে সংখ্যাটাকে নিয়ে এত কথা হচ্ছে, তার এককের ঘরের অঙ্ক অর্থাৎ x হচ্ছে 5, দশকের ঘরের অঙ্ক হচ্ছে 0 এবং শতকের ঘরের অঙ্ক হচ্ছে ওয়াইটা ছিল অর্থাৎ 3। এটাও আমরা উত্তর হিসেবে পরে আলাদা করে যদি একটা লাইনে লিখে দিতে পারি আরও ভালো হয়। আমাদের 3 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস টু বি অ্যাডেড টু 15 সো দ্যাট দ্য রেজাল্ট মে বি আ পারফেক্ট স্কোয়ার। অর্থাৎ 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15-র সাথে যোগ করলে রেজাল্টটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অঙ্কটা লেখা শুরুর আগে আমরা একটা আইডিয়া করে নিই। এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার কথা বলা হচ্ছে। আমরা একটা জিনিস আইডিয়া করে সহজে বুঝতে পারি, 30-এর স্কোয়ার যদি আমরা চিন্তা করি সেটা হয় 900, যেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি। অর্থাৎ এরপরে একটু একটু করে এগোতে থাকলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা পাবো, আর সেটা ক্রস করে গেলেই 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা পাবো। নেক্সট আমরা তাহলে ট্রায়াল দিয়ে দেখি 31-এর স্কোয়ার কী হয়। 31-এর স্কোয়ার ইকুয়াল টু 31-এর 1 আর 3 31-এ 93 আর 3-এ 96, অর্থাৎ 961 হয়। তারপরে আমরা চলে আসি 32-এর স্কোয়ার হলে কি হয়। 32-এর স্কোয়ার আমরা অনেকে জানি, আর যারা জানি না তারা একটু সলভ করলেই জানতে পারবো। 32-এর স্কোয়ার হয় 1024। অর্থাৎ এইটা এতক্ষণে 4 অঙ্কে এসে পৌঁছালো, এর আগে পর্যন্ত এটা 3 অঙ্কে ছিল পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। এবারে আমরা অঙ্কটার অ্যাপ্রোচ করি। আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। নেক্সট লাইনে আমরা লিখব, ধরি
নির্ণেয় সংখ্যাটি এক্স, অর্থাৎ যে সংখ্যাটি যোগ করলে 15-র সাথে যোগফলটা 1024 হয়, সেই নির্ণেয় সংখ্যাটি হচ্ছে এক্স। সুতরাং প্রশ্নানুসারে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী 15-র সাথে এক্স যোগ করলে যোগফলটা 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ 1024 হয়। তাহলে এটাকে সমাধান করলে আমরা পাই এক্স সমান সমান 1024 বিয়োগ 15, অর্থাৎ আমার উত্তর হবে 1009। এবারে 4 নম্বর অঙ্ক। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 29 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 190। ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য নাম্বারস। অর্থাৎ বাংলা তর্জমাটা, যদি দুটি সংখ্যার যোগফল 29 এবং তাদের গুণফল 190 হয়, তাহলে সংখ্যা দুটির অন্যোন্যকের যোগফল কত? অঙ্কটা শুরু করার আগে আমাদের একটু অন্যোন্যকের কনসেপ্টটা বুঝে নিতে হবে। ধরা যাক কোনো সংখ্যা যদি 3 হয়, আমি এমন কোন সংখ্যা পাবো যাকে 3-এর সঙ্গে গুণ করলে গুণফল 1 হবে? তোমরা বলবে খুব সহজ, 1-এর 3। তাহলে এই এক্সের ভ্যালু আমি যদি 1-এর 3 পুট করি, কাটাকাটি চলে যাবে এবং গুণফলটা 1 হবে। তখন এই এক্সকে বলা হবে 3-এর অন্যোন্যক। অর্থাৎ সোজা কথায় 1-এর নিচে সেই সংখ্যাটাকে প্লেস করে দিলেই আমরা সেই সংখ্যার অন্যোন্যক পাই। সোজা কথায় তোমায় যদি কেউ জিজ্ঞেস করে এক্স সংখ্যাটার অন্যোন্যক কি, তুমি বলবে 1/x। যদি বলে ওয়াই সংখ্যাটার অন্যোন্যক কি, তুমি বলবে 1/y। কেন? কারণ এক্সকে 1/x দিয়ে যখন গুণ করা হবে তখন গুণফল 1 হবে। এবারে আমরা আসল অঙ্কটার দিকে এগোবো। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 29, অর্থাৎ দুটি নাম্বারের কথা বলা হচ্ছে। আমি ধরি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই, এক্স ও ওয়াই। সুতরাং প্রশ্নানুসারে কি বলছে? বলছে এদের সাম, অর্থাৎ এদের যোগফল। কার? এক্স আর ওয়াইয়ের। এক্স আর ওয়াইয়ের যোগফল 29। এটা আমার 1 নম্বর সমীকরণ। আবার কি বলছে? এক্স আর ওয়াইয়ের গুণফল, অর্থাৎ তাদের প্রোডাক্ট হচ্ছে 190। এটা আমার 2 নম্বর সমীকরণ। এবারে জানতে চেয়েছে এই সংখ্যা দুটির অন্যোন্যকের যোগফল কত। আমি লিখব এক্সের অন্যোন্যক (1/x) এবং y এর অন্যোন্যক 1/y। সুতরাং আমার প্রশ্নে জানতে চেয়েছে 1/x প্লাস 1/y কী হবে। এটা সমান সমান আমরা লিখতে পারি এদের লসাগু হয় xy, যখন এটাকে সিম্পলিফাই করব, আর উপরে y প্লাস এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি 29 1 নম্বর সমীকরণ থেকে, আর এক্স ওয়াই এর ভ্যালু আমরা জানি 190 2 নম্বর সমীকরণ থেকে। কাটাকাটি কি যায়? না, যায় না, কারণ 29 নিজে মৌলিক সংখ্যা, 29 অন্য কাউকে দিয়ে কাটাকাটি যাবে না, এবং 190 29 দিয়ে কাটাকাটি যায় না। সুতরাং এইটাই আমার ফাইনাল উত্তর। আমাদের নেক্সট প্রশ্ন 5 নাম্বার, এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য সাম অফ অল দ্য প্রাইম নাম্বারস লেস দ্যান 50, অর্থাৎ 50-এর চেয়ে ছোট সব মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত।
এখানে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে কোনো একটা সংখ্যা ধরা যাক 6। 6 কোন কোন সংখ্যাকে গুণ করে আনা যায়? 1কে 6 দিয়ে গুণ করে আনা যায়, অর্থাৎ 6-এর একটা উৎপাদক হচ্ছে 1 আর আরেকটা উৎপাদক হচ্ছে 6। যে কোনো সংখ্যারই এই দুটো উৎপাদক থাকবেই। একটা 1কে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমি সবসময় সেই সংখ্যা পাবো, অর্থাৎ একটা সংখ্যা হবে, অর্থাৎ একটা উৎপাদক 1 এবং আর একটা উৎপাদক হচ্ছে সেই সংখ্যাটা নিজে। কিন্তু 6-এর ক্ষেত্রে তো আমি 2কে 3 দিয়ে গুণ করেও 6 পাই, অর্থাৎ এর আরেকটা উৎপাদক 2 আর একটা উৎপাদক 3। তার মানে এই 1 আর সেই সংখ্যা বাদ দিয়েও মাঝখানে আরও কিছু উৎপাদক আছে। যদি এইটা থাকে তাহলে সে মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ 6 মৌলিক সংখ্যা নয়। অন্য একটা সংখ্যা যদি 7-এর কথা আমরা ধরি, 7কে 7 গুণ 1 7 হয়, অর্থাৎ 1কে 7 দিয়ে গুণ করলে 7 হয় এবং 7কে 1 দিয়ে গুণ করলে 7 হয়, অর্থাৎ 1 এবং 7 এই দুটি 7-এর উৎপাদক। কিন্তু এর মাঝখানে আর কি কোনো উৎপাদক আছে যাকে কিছু দিয়ে গুণ করলে 7 পাবো? না, নেই। তাহলে মাঝখানে যদি এরকম অন্য কোনো উৎপাদক না থাকে তাহলেই সে মৌলিক সংখ্যা। এর সাথে কিন্তু যুগ্ম অযুগ্ম সংখ্যা গোলালে চলবে না। এবারে আমরা চলে আসি মূল অঙ্কে। বলেছে 1 থেকে 50 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি কত। তাহলে আমাকে আগে জানতে হবে 1 থেকে 50 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। অর্থাৎ টোটাল কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 15টা। সুতরাং নির্ণেয় সমষ্টি অর্থাৎ এদের যোগফল এবার বের করতে হবে। নির্ণেয় সমষ্টি হবে সমান সমান 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47। এই যোগটা যখন আমরা কমপ্লিট করব আমরা দেখব উত্তর আসছে 328। তাহলে এটাই আমার নির্ণেয় উত্তর। ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করো, এবং এরকম কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশান আর রেগুলার আপডেটের জন্য জ্ঞানগৃহম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা নেক্সট ভিডিওতে নাম্বার সিস্টেমের পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখতে থাকো।